ভারতের আসামের মুখ্যমন্ত্রী কট্টর বিজেপি পন্থী একজন নেতা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়ে খবরের শিরোনামে আসে। অন্তত বাংলাদেশের জন্য তো নানা রকম শিরোনামের খবর প্রচারিত হয়, এবং এই হেতু বাংলাদেশের লোকজন কিন্তু অন্যান্য যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাদের যদি নাম নাও জানে, কিন্তু আসামের মুখ্যমন্ত্রীর নাম জানে। তার নাম কি? হেমন্ত বিশ্ব শর্মা। এই কারণ প্রায় এমন এমন সব মন্তব্য করে যেটা নাকি বাংলাদেশের মুমিন মুসলমানরা পছন্দ করেন না, তৌহিদি জনতা পছন্দ করে না। আর হেমন্ত বিশ্ব শর্মাও মনে হয় যে এমন একটা টেকনিক অবলম্বন করে এমন এমন বক্তব্য বিবৃতি দেয় যাতে করে প্রায় খবরের শিরোনামে আসা যায়, এবং যেটা নাকি ওই তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ে আঘাত হানে। তো এরকমই একটা প্রক্রিয়ায় এই যে হেমন্ত বিশ্ব শর্মা কি বলছে যে বাংলাদেশে হিন্দুরা শরণার্থী, মুসলিমরা অনুপ্রবেশকারী। অর্থাৎ বাংলাদেশ থেকে যে কোনো যদি হিন্দুরা ভারতে প্রবেশ করে এবং আশ্রয় চায় তাদেরকে শরণার্থী হিসাবে গণ্য করা হবে, কিন্তু মুসলমানরা যদি ভারতে ঢোকে তাহলে তাদেরকে কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে। তো হেমন্ত বিশ্ব শর্মা এই ধরনের একটা বক্তব্য দেওয়ার পর দেখলাম যে অনেক লোকজন এটার সমালোচনা করছে, এবং যারা সমালোচনা করছে তারা কিন্তু সবাই মুমিন মুসলমান। কিন্তু সমালোচনা করার আগে তারা কি একটাবারও চিন্তা করে না যে বাংলাদেশ হলো মুসলিমদের দেশ না, মোর দ্যান 90% মুসলিমের দেশ। সেখানে তারা সুন্দর ইসলাম পালন করতে পারে, তারা তাদের জন্য যে লাখে লাখে মসজিদ আছে, তাই না? তাদের বাচ্চা কাচ্চাদের পড়ানোর জন্যে হাজারে হাজারে কমে মসজিদ আছে, তাহলে তারা সেখানে তো তাদের ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে। তাহলে তারা বাংলাদেশ ছেড়ে আসামে কেন ঢুকবে বা ভারতে কেন ঢুকবে, যেখানে নাকি ওই যে হিন্দুরা বসবাস করে, এবং অ্যাকর্ডিং টু ইসলাম হিন্দুরা কি মুশরিক। তো মুশরিকদের মধ্যে যদি বসবাস করতে যায় তাহলে বুঝতে হবে যে তাদের উদ্দেশ্য খারাপ। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা তো এটা বলতেই পারে যে তারা আসলে অনুপ্রবেশকারী। কিন্তু হিন্দুরা কেন শরণার্থী? হিন্দুরা শরণার্থী এই কারণে বাংলাদেশে তো প্রায় দেখা যায় যে কোনো একটা ছোটোখাটো সুতনাতায় তৌহিদি জনতা দল বেঁধে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, মন্দিরের ওপরে ঝাঁপিয়ে পড়ে, হিন্দু অধ্যুষিত অঞ্চলের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এই যে যেমন কদিন আগেও এই যে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার যে স্কুল, সেখানে পদার্থবিজ্ঞানের শিক্ষককে হেনস্থা করছে একটা 10ম শ্রেণীর ছাত্র, একেবারে সম্পূর্ণ অবৈধভাবে। দোষ কিন্তু ওই ছাত্রটার, অথচ ওই ছাত্রের বিচারপতি বাপ ওই হিন্দু শিক্ষককে ডেকে নিয়ে ভয়ঙ্কর রকমভাবে অপমান অপদস্থ করছে। যদি শিক্ষকটা মুসলমান হতো তাহলে কি বিচারপতি এইভাবে অপমান অপদস্থ করতে পারত? এছাড়া বিচারপতির ক্ষমতাই বাকি, বিচারপতির ক্ষমতা হলে তেমন কিছু না, শুধুমাত্র তার কাছে যে সমস্ত বিচারের বিষয় টিষয় যায় তারা সেই বিষয়ে হয়তো কোনো একটা রায় পাল্টিয়ে দিতে পারে বা নিজেদের মন মতো করে দিতে পারে। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে তাদের কিন্তু কোনো ক্ষমতা নেই। তারা ডাক দিলে কোনো পুলিশ যেতে বাধ্য না, তারা বললে কোনো ডিসি তাদের কথা শুনতে বাধ্য না। কিন্তু তারপরেও এই বিচারপতির মাথা খারাপ হয়ে গেছিলো, এবং সে কিন্তু বলছিল এত বড় উদ্ধত্ত, আমি যা ইচ্ছা খুশি করতে পারি, মানে এই ধরনের কথাবার্তা বলছিল। আবার ওই ফেসবুকে দেখলাম যে একটা জায়গায় একজন এসে বলার চেষ্টা করছে, না 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 এই 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 বিচারপতি তো অনেক ভালো লোক, আমি জানি। আরে বেটা, তুই যদি মনেই করিস সে এত ভালো, তাহলে সে তার ছেলেকে ধরে 2 চড় থাপ্পড় দিয়ে আরও শিক্ষককে অবমাননা করার জন্যে আরও মাপ চাইতে বলবে না? এ হারামজাদা সেটা না বলে ওই সেই হিন্দু শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে অপমান করছে। এরপরে ওই বিচারপতি ভালো হয়ে যায়, তাই না? বাংলাদেশের বিচারপতি কত ভালো আমরা জানি না? আমরা খুব ভালো করেই জানি যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলেও ওই একই কিসিমের বিচারপতি ছিল, এবং তখন এই যে এই বৈষম্য বিরোধী দলের যে নেতারা গিয়ে হাইকোর্টে অবরোধ করে যখন করে তখন আর সব পালায় গেছিলো। এদের নৈতিক চরিত্র কত শক্ত সে তখনই তো আমরা বুঝছি। সব বিচারপতি তখন পালায় গেছিলো না, আর তারপরে এই কতগুলো অসভ্য টাইপের বিচারপতি ওই বৈষম্য বিরোধীরা নিয়োগ দিয়েছে তখন, তাই না? এবং তাদের কাছ থেকে কী মানুষ আশা করতে পারে? তো যাই হোক, এখন এই যে হেমন্ত বিশ্ব শর্মা ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী, কট্টর বিজেপি পন্থী, হিন্দুত্ববাদী, তো কী করবে? হিন্দুদের পক্ষে
তাকে তো কথা বলতেই হবে, সে একজন কট্টর হিন্দু। সো মুসলমানরা কট্টর মুসলমান হতে পারবে, মৌলবাদী হতে পারবে, মেয়ে রেডিকাল মুসলিম হতে পারবে, কোনো সমস্যা না। হিন্দুরা খালি রেডিকাল হলে, হিন্দুরা খালি হিন্দুত্ববাদী হলেই বিশাল সমস্যা না ভাই। এই ধরনের মামদোবাজি অনেক দিন ধরে চলছে, এখন তো চলবে না। বাংলাদেশে যেহেতু হিন্দুরা নিগৃহীত, নির্যাতিত এবং যে কোনো ছোটোখাটো ঝামেলায় বাংলাদেশের হিন্দুদের ওপরে তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়ে। এবং আমি তুই যে একটা কথা বারবার বলি যে বাংলাদেশে এখনও সেই শত্রু সম্পত্তি আইন বহাল আছে না, নামটা খালি পাল্টে অর্পিত সম্পত্তি আইন করছে। যে শত্রু সম্পত্তি আইন কি, যে বাংলাদেশ থেকে মানে পূর্ব পাকিস্তান আমলে যে যারা নাকি ওই পাকিস্তান ছেড়ে ভারতে চলে গেছে হিন্দুরা, তারা হলো পাকিস্তানের শত্রু এবং তাদের সম্পত্তি পাকিস্তান সিজ করে নিল। এবং পরবর্তীতে সিজকৃত জমি কিন্তু পাকিস্তানের মানে মুসলমানদের মধ্যে বিলি বন্টন করতো আর কি তখন। তাহলে 1971 সালে যখন দেশ স্বাধীন হয়ে গেল, তখন তো সব নাগরিক সমান, কেউ তো শত্রু হবে না, তাই না? তাহলে এবং সেই সময় শেখ মুজিবুর রহমান সরকার কি এটা বাতিল করে দিবে না? না, বাতিল করে নেই। শেখ মুজিবুর রহমান নিজেই ওইটাকে অর্পিত সম্পত্তি আইন করছে, বুঝছেন? তার মানে বাংলাদেশ থেকে ভারতে যদি কোনো হিন্দু যায়, সে তার সম্পত্তি সরকারকে অর্পণ করে গেল। কি অদ্ভুত ব্যাপার না? অথচ স্বাধীনতার পর থেকে বাংলাদেশ থেকে যত হিন্দু বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে সেটেল ডাউন করছে, তার থেকে অনেক বেশি মুসলমান বাইরে গিয়ে সেটেল ডাউন করছে না, তো তাদের সম্পত্তি কি অর্পিত হবে না? না, তা কিন্তু না। এবার বুঝতে পারছেন ঘটনা? তো পৃথিবীতে এই ধরনের বৈষম্যমূলক আইন আর কিন্তু কোনো দেশে নেই, এবং এই আইন কিন্তু এখনও বহাল। শেখ হাসিনা 15 বছরে ও কিন্তু এই আইন রদ করে না, এবং কেউ করে না। বিশেষ করে আওয়ামী লীগ তো করতেই পারে না। যে কথা আমি বারবার বলি, হিন্দুদের জায়গা সম্পত্তি, এই যে অর্পিত সম্পত্তি আইন দ্বারা যেভাবে দখলীকৃত হয়েছে, এর মোর দেন 90% জমি কিন্তু ওই আওয়ামী লীগের সমর্থকরাই কিন্তু ভোগ দখল করে। তারাই কিন্তু সরকারের কাছ থেকে ডিসিআর কেটে লিজ নিয়ে তারাই সেটাকে পার্মানেন্টলি ভোগ দখল করে। তো এখন ওই আইন যদি রদ করে দিতে হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি ওই জায়গা সম্পত্তি ছেড়ে দিতে হয় না? আওয়ামী লীগ এই জন্য কোনো দিনও এটি করে নাই। আর আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা তো করবেই না, কারণ এটা দিয়ে তারা বাংলাদেশ থেকে হিন্দু তাড়ানোর একটা রাস্তা খুঁজে পায়, যাতে করে বাংলাদেশকে ইসলামীকরণ করা যায়। তো এই হেতু বাংলাদেশে যেহেতু হিন্দুদের জীবন সম্পদ খুবই খুবই সংখ্যার মধ্যে থাকে, তাদের দেখবেন যে তাদের যে কোনো জায়গায় হঠাৎ করে কি এখন ভুয়া সোতামতো বানিয়ে দেখবেন যে অনেকে গিয়ে এই মুসলমানরা গিয়ে কি দখল নেয়। এবং এই সাম্প্রতিককালে কয়েকটা ঘটনা তো এরকম ঘটলো। এদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়, হিন্দুদের যে সুন্দরী মেয়েগুলো আছে এগুলোর গনিমতের মাল হিসেবে মনে করে মুসলমানরা। অতএব তারা তো নিরাপত্তাহীনতা অবলোকন করে তারা তো ভারতে যেতেই পারে, যায়ও। তো ভারত তো তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিবে, তারা তো মনে সুখে যায় নাই। কিন্তু এই বাংলাদেশ থেকে যদি কোনো মুসলমান ভারতের আসামে যায় বা ভারতের মধ্যে যায়, ভাই তাদের তো যাওয়ার কোনো কারণ নেই। তারা তো কারো দ্বারা নির্যাতিত না, তাদের জায়গা সম্পত্তি কেউ কেড়ে নিতে যায় না, কারণ তারা তো মুমিন মুসলমান, এবং তারা যেহেতু ইসলামকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, তাদের তো মুসলিম দেশে মানে বাংলাদেশে বসবাস করাটাই হলো সবচেয়ে কমফোর্টেবল একটা ব্যাপার। তারা কী কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে যাবে? আর যদি যায় তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ, এবং এই হেতু তাদেরকে বলা হবে অনুপ্রবেশকারী। অনেকে হয়তো বলবে যে এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বিপদে আছে, তো তারা কি ভারতে গিয়ে এখন আশ্রয় নিতে পারবে না? কারণ তারা তো বাংলাদেশে নানা রকম হামলার শিকার, তাই না? জি, তারপরেও তারা অনুপ্রবেশকারী। কী কারণে জানেন? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে যে অবস্থার মধ্যে পড়ছে, এর জন্য দায়ী তোরা নিজেরা। আওয়ামী লীগ 15-16 বছর ধরে যখন ক্ষমতায় ছিল, তখন এই যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ওপরে বা সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার, নির্যাতন এবং যে 2 নম্বরী কাজকর্মগুলো করছে, এর জন্য তো তারাই দায়ী। তো তাদের অপরাধের কারণেই তো বস্তুত এখন যারা ক্ষমতায় আসছে বা ছিল, তারা তাদের উপর অত্যাচার নির্যাতন করছে, এর জন্য তো ভাই হিন্দুরা দায়ী না। আওয়ামী লীগের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, ভাই এর জন্য তো তারা নিজেদের খাসলত দেয়, এর জন্য তো হিন্দুরা দায়ী না, তাই না? অর্থাৎ এটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের নিজেদের মধ্যকার গণ্ডগোল জ্ঞানদাম, এটা কিন্তু মুসলিম বনাম
হিন্দুদের গ্যাঞ্জাম না, তো মুসলমানদের আভ্যন্তরীণ গণ্ডগোল গ্যাঞ্জামে যদি কিছু লোক ভারতের মধ্যে ঢোকে, মানে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকছে, ভাই এগুলো তো কীভাবে শরণার্থী হবে? বা এগুলো তো নিজেদের খাসলতের কারণে এরা দেশের মধ্যে তাদের মানে তাদের মুসলিম ভাইদের কাছে সমস্যা, তাই না? এদেরকে ভাই অনুপ্রবেশকারী বলা ছাড়া আপনি কোনোভাবে শরণার্থী বলতে পারেন না। এবং ঠিক এই ক্যালকিসিঙ্গা অনুসরণ করেই কিন্তু এই বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম দেশগুলো থেকে, পশ্চিমের বিভিন্ন দেশগুলো থেকে সেরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করে তারপরে ওই পশ্চিমের দেশগুলোতে গিয়ে বলছে যে আমার জীবন বিপন্ন। আরে ভাই, তোর জীবন বিপন্ন কে করছে? তোদেরই লোকজন করছে, তোদেরই ধর্মীয় লোকজন করছে, তাই না? এই যে সিরিয়া থেকে 9-10 লাখ লোক এই যে এই ইউরোপে গিয়ে আশ্রয় নিল না, তো এদের সমস্যা কে করছিল? আইএস না, ইসলামিক স্টেট। তো যারা নাকি এখান থেকে ভেগে গিয়ে ওই যে জার্মানি বা ইউরোপে আশ্রয় নিয়েছিল, ওদের আদর্শ কি? ওদের আদর্শ কি আইএসের বাইরে কিছু নাকি? না, ওদের আদর্শ তো আইএসের বাইরে কিছু না। জার্মানিতে যখন ওরা সেটেল ডাউন করলো, আশ্রয় দিল, তারপর ওরা নিজেরাই তো রাস্তায় নেমে এসে কয় যে এখানে ইসলামী আইন করতে হবে। মানে তোরা ইসলামী আইনের অত্যাচারিত হয়ে না তোরা জার্মানি আসলি? তাহলে এখানে তারা কি অনুপ্রবেশকারী না? তার মানে একটা ঘটনা ঘটিয়ে একটা খেলা খেলে, এখানে একটা খেলা খেলে তারা ওই শরণার্থীর ভান করে, অভিনয় করে, বস্তুত তারা এই ইউরোপে ঢুকছে, তাদেরকে তো শরণার্থী বলা যায় না, তারা তো অনুপ্রবেশকারী, তাই না? পশ্চিমা দেশের ইডিয়টগুলাকে এখনও এই অভিনয় করে, শরণার্থীর ভান করে সেখানে গিয়ে অনুপ্রবেশ করলে হয়তো তারা এখনও মেনে নেয় পলিটিক্যাল কারেক্টনেসের কারণে। কিন্তু ভাই, ভারতের রাজনীতিবিদরা তো ভাই মুসলিমদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হয়ে পোড় খাওয়া, তাই না ভাই? তাদের সামনে কি এই গেম খেলে কি খেলা জমানো যায়? তারা তো ঠিকই জানে এরা কেউ শরণার্থী না, এরা হলো অনুপ্রবেশকারী। তবে একটা বিষয় ভারত খেয়াল করতে পারে, বাংলাদেশের অনেক মুসলমান যারা নাকি অ্যাক্টিভিস্ট, তারা ইসলাম ত্যাগ করছে। তারা তো ভাই আর মুসলমান না। তো ইসলাম ত্যাগ করলে বাংলাদেশে তার তো কল্লা ফেলে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে সবাই, তাই না? এটা তোমরা জানি। তো সেই ক্ষেত্রে ভারত মনে হয় যে একটা আইন টাইন করতে পারে, যে অন্তত বাংলাদেশের ইসলাম ত্যাগী লোকজনদেরকে পরীক্ষা সাপেক্ষে, অর্থাৎ যদি এই ধরনের কেউ বাংলাদেশ থেকে যায় ভারতে আশ্রয় নেওয়ার জন্য এবং দাবি করে যে সে মুসলমান, মানে ইসলাম ত্যাগ করছে, তাহলে তার জন্য একটা লিটমাস টেস্ট পরীক্ষা ব্যবস্থা করে তাকে আশ্রয় দেওয়া যেতে পারে। যেমন নাম্বার 1, তারে বলতে হয় তুই শুকরের গোস্ত খা। ও যদি খায় বুঝবেন যে ইসলাম ত্যাগ করছে। তারপরে তারা যদি বলা হয় যে মুহাম্মদ সম্পর্কিত যে হাদিসগুলো নিয়ে ওই যে নানা সময় বলা হয় যে তাকে অসম্মান করা হয়েছে, ওই হাদিসগুলো কি তুই বিশ্বাস করস? যেমন ওই যে আয়েশারে বিয়ে করা, বা ওই মারিয়া কিপ্তিয়াকে মানে দাসী হিসাবে গ্রহণ করাটা, ইত্যাদি বিভিন্ন বিষয় আছে না? তো এগুলোর তুই কী মনে করস? ও যদি বলে যে এগুলোতে আমি মানে নেতিবাচক মনে করি, অমানবিক মনে করি, তাহলে ধরে নিতে হবে যে সে ইসলাম ত্যাগ করেছে। তো ভাই এরকম লিটমাস টেস্ট জাতীয় টেস্ট করে এদেরকে কিন্তু আশ্রয় দিতেই পারে ভারত। তাহলে কিন্তু ভারতেরই উপকার, কারণ এরা বস্তুত ভারতের হিন্দুদেরকে তখন প্রশিক্ষিত করে তুলতে পারে, সচেতন করে তুলতে পারে। কিন্তু দেখা যায় যে এদেরকেও ভারত মুসলমান হিসেবে গণ্য করে এদের বিরুদ্ধে খড়গহস্ত হয়। এইখানে এরা এই নির্বুদ্ধিতার কাজটা কী কারণে করে এটা ঠিক বোধগম্য না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।